ভয়েস চেঞ্জ, এটা ভয়েস চেঞ্জ। দেখেন ইজ কল্ড বলা হয়, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। এখানে কিন্তু যেমন মাছ বিক্রি করা হয়, ফিশ ইজ সোল্ড, মাছ বিক্রি করা হয়, এর ইংলিশটা কি হবে? ফিশ ইজ সোল্ড, মাছ বিক্রি করা হয়। আমি যদি বলি এই জমিটি বিক্রয় করা হবে, দেখবেন অনেক সময় শহরের ভিতরে লিফলেট দেয় না, এই জমির মালিক এই জমিটা বিক্রয় করবে, তো এখানে লেখা থাকে কি এই জমিটি বিক্রয় করা হবে। বাড়িটি ভাড়া দেওয়া হবে, এখানে কে ভাড়া দিবে, কোনো ব্যক্তির নাম কিন্তু এখানে উল্লেখ করা থাকে না। তো এটাকে বলা হচ্ছে প্যাসিভ মুড, অর্থাৎ এইগুলা কিন্তু এখানে সাবজেক্ট সরাসরি থাকে না। যদি বলি আমি ভাত খাই, এইটা হচ্ছে অ্যাক্টিভ বা কর্তৃবাচ্য, অর্থাৎ এখানে আমি নামক একটি কর্তা রয়েছে, কর্তাকে আই। কিন্তু আমি যখন যদি বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এখানে দেখেন ওই যে মি অর্থাৎ সাবজেক্ট, এটা কিন্তু একেবারে শেষের দিকে চলে গেল। কোথায় চলে গেল? শেষে চলে গেল। তো এটাকে বলা হচ্ছে প্যাসিভ মুড। তো এখানে কি বলা হচ্ছে, উই ইউজ আ সেন্টেন্স ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে গতকাল আমি ক্লাস নিয়েছিলাম। পার্টস অফ স্পিচের পরের চ্যাপ্টারে আমরা চলে যাব, দ্যাট ইজ কনজুকেশন অফ ভার্ব। এবং এই কনজুকেশনের ভার্বের দেখেন পরেই একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। এই টেন্স মানেই ভার্ব, ভার্ব মানেই টেন্স। অর্থাৎ একটা কথা আছে না, যে লাউ সেই কধু, লাউ এবং কধু একই জিনিস, এখানে টেন্স এবং ভার্ব একই জিনিস। তো আমরা এই ভার্বের পরিবর্তনটা যদি ভালোভাবে বুঝতে পারি, আমরা টেন্সও কিন্তু ভালোভাবে বুঝতে পারবো। যেমন এখানে একটা জিনিস দেখেন, এই যে শব্দটা এখানে একটা ভার্ব, কিন্তু আমি একটু নির্বাচন করে দিলাম। এখানে বলা হচ্ছে চুজ, চুজ মানে নির্বাচন করা, CHOOSE। আর এর পাস্ট টেন্স কি হবে? ভি2 চোজ, CHOASE। দেখেন এখানে একটা এ বাদ দিয়েছি, আর এর ভি3 কি হবে? চুজেন, ভি3 কি হবে? চুজেন। অর্থাৎ আমি আমার ড্রেসটি নির্বাচন করিয়াছি বা করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন চুজেন কাজে লাগবে। এইখানে একটু দেখেন উপরে, গো শব্দের অর্থ যাওয়া, গো ওয়েন্ট গন। আমরা কখনো কখনো কিন্তু কেউ গান বলবো না, অনেকেই ভুলে কিন্তু গান বলে বেশি বলে বসে, এটা বলতে পারছে গো ওয়েন্ট গান না, এটা উচ্চারণ হবে গন। তো দেখেন যদি বলা হয় সেই স্কুলে গিয়েছে, বলেন তো কি হবে বাক্যটা? তখন কিন্তু আমাকে এই গন, এই সাবজেক্ট এই পার্টটা কাজে লাগাতে হবে, ভি3 কাজে লাগবে, এই যে গন, এটা কিন্তু আমাকে তখন কাজে লাগাতে হবে, GONE গন। এটা কি হবে? সেই স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল, কি হবে? হি হ্যাজ গন টু স্কুল। যদি বলি সেই স্কুলে গিয়েছিল, বলেন তো কি হবে? আয়েশা সিদ্দিকা, আপনি বলেন সেই স্কুলে গিয়েছিল, কি হবে? হি গোস টু স্কুল, তো সেই স্কুলে যায়। হি গন টু স্কুল, তো সেই স্কুলে গিয়েছে, আমি বলেছি সেই স্কুলে গিয়েছিল, কি হবে? শি হ্যাড গন টু স্কুল দিয়েছেন, এটাও কিন্তু এক বাক্যে সঠিক হয়েছে, শি হ্যাড গন টু স্কুল। হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে কি বসে? হ্যাঁ, স্কুল। এটা তো বারবার আমি সেই ঢিল ছুড়তেই আছি, ঢিল ছুড়তেই আছি, কিন্তু এইভাবে এভাবে ঢিল ছুড়লে কি কাজ হবে? সবগুলো বলতে বলতে আন্দাজে একটি লেগে গিয়েছে, এটা কিন্তু হবে না। এখানে কি করতে হবে? এখানে কিন্তু আমাকে, না, এটা কিন্তু শোনেন, এখানে আমাদেরকে টেন্স আগে শিখতে হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রথমে এটা বলতে হবে, এটা যখন আপনারা শিখে যাবেন, তো দেখেন এখানে একটা বিষয় কি, খুব মনোযোগ দিয়ে একটু শুনবেন, একবারেই যেন আমরা টেন্সটা আইডেন্টিফাই করতে পারি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি যখন বলবো আমি স্কুলে গিয়েছিলাম, তখন কিন্তু আপনি ভি2 ব্যবহার করবেন। তখন কি করবেন? ভি2, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আর আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। অর্থাৎ এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি স্কুলে গিয়েছি, আমি ভাত খেয়েছি, তারা ফুটবল খেলেছে, সে একটি মোবাইল কিনেছে, বাবা বাড়িতে এসেছে, এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পাস্ট পার্টিসিপেল, ধন্যবাদ। দেখেন এই যে জায়গাগুলো না, এই যে গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ইট এট ইটেন, রাইট রোট রিটেন, স্পিক স্পোক স্পোকেন, টেক টুক টেকেন, এগুলা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। এটা আমি দিয়ে দিব শীটটা। আর এছাড়া আরেকটা শীট দিচ্ছি একটু পরে, এটা হচ্ছে 200টা ভার্ব আছে সোহাগ স্যারের, এই 200টা ভার্বের ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। এবং সেখানে একটা সুন্দর জিনিস দেওয়া আছে কি, এখানে তো 3টা ফর্ম দেওয়া আছে, গো ওয়েন্ট গন, কিন্তু ওই জায়গায় 5টা ফর্ম দেওয়া আছে। এটা গো ওয়েন্ট গন, এরপর আরেকটা গোয়িং, GOING, গোয়িং। আর এরপর আরেকটি ফর্ম হচ্ছে থার্ড পারসন ফর্ম, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়,
তখন এটা কাজে লাগে, কিন্তু বলো তো, জি ও ই এস, গোজ। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, এখানে আসলো কেন, এটা হচ্ছে জি ও ই এস, দেখেন গোজ। এটা কোথায় কাজে লাগে যদি বলি, স্ক্রিন সরে গিয়েছে, দাঁড়ান 1 মিনিট। প্রেজেন্ট সাবজেক্ট অফ শেয়ারিং। আচ্ছা, আবার একটু ওয়েট করেন, দেখেন তো এবার দেখা যায় কিনা। যায়? সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? একটু জানাবেন প্লিজ। আপনার ওখানে সমস্যা, সবাই দেখতে পাচ্ছে তো, দেখেন সবাই দেখতে পাচ্ছেন। সবাই দেখতে পাচ্ছে, আপনি ওইখানে একটু মিউট করে প্রয়োজনে একটু ইয়ে করেন, ওই দেখেন আপনার ওইখানে কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। তো দেখেন, খুব একটা মজার জিনিস দেখাচ্ছি, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন, গো শব্দের অর্থ কি? গো শব্দের অর্থ যাওয়া। তারপর এখানে কি লিখলাম? এখানে আমি লিখেছি হচ্ছে গো, ওয়েন্ট, গন। তারপর লিখেছি গোয়িং, তারপর লিখেছি গোয়িং। আর আরেকটি লিখেছি দেখেন, গোজ। যদি বলা হয় সে বাড়ি যায়, হি গোজ হোম। হি গোজ হোম, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তো এখানে দেখেন, এই গো একটি, ওয়েন্ট একটি, গন একটি, গোয়িং একটি, আর গোজ একটি। এই 200টা ভার্ব ফর্ম আজকে আমি পাঠাই দিব, এই 200টা ভার্ব ফর্ম দেখে দেখে আমরা মুখস্থ করতে হবে। অনেকেই বলেন যে স্যার 3টা ফর্ম হলেই তো যথেষ্ট। নো, এখানে আমাদের 5টি ফর্ম লাগবে। এই 5টি ফর্ম কি কি জানেন? এই 5টি ফর্ম হচ্ছে V1, V2, V3, V4 এবং V5। V4 এবং V5, এই V5 ফর্মটা অনেক জায়গায় একটু আলাদা আলাদা হয়, ভিন্ন ভিন্ন হয়। এটা একটু লিখে দেখাই, দেখেন আপনারা একটু খেয়াল করবেন সবাই। এখানে আমি লিখলাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব, এটা আপনাদের জন্য দিব। যেমন এইচ এ ভিই, হ্যাভ। তারপরে এ ভি টু কি হবে? হ্যাড। এইচ এ ডি, হ্যাড। আরেকটি কি আছে? এইচ এ ডি, দাঁড়ান এটা একটু বড় করে দিচ্ছি, হ্যাভ, হ্যাড, হ্যাড। আর তারপর কি আছে? হ্যাভিং। এইচ এ ভি আই এন জি, হ্যাভিং। আর আরেকটি আছে কি বলেন তো? আরেকটি আছে হ্যাভ এ থার্ড পারসন ফর্ম, হ্যাজ। এইচ এ এস। আমরা এখানে হ্যাভ এ থার্ড পারসন ফর্ম হ্যাভস বলি অনেকে। হ্যাভ এ থার্ড পারসন ফর্ম আমরা কিন্তু এটা কি বলি? হ্যাভস বলি, কিন্তু হ্যাভস হবে না, এটা হবে হচ্ছে হ্যাভ এ থার্ড পারসন ফর্ম হ্যাজ। এটা কেন হবে জানেন? এটা আমি কিছুদিন পরে আপনাদের একটা ক্লাস নিব, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের ক্লাস যখন করাবো, তখন দেখতে পারবেন এটা কেন হ্যাজ হচ্ছে। যেমন দেখেন, যদি বলা হয় তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। কিন্তু এখানে তো হ্যাভ মানে আছে বা থাকা, এখানে হ্যাভ দিলেন না কেন? কারণ এখানে হ্যাভ দিতে পারলাম না, হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ফর্ম। এইটার উপরে কিন্তু একটা ডিটেলস ক্লাস থাকবে। তো দেখেন, আমার মূল কথা হচ্ছে এই যে, যেমন স্পিক মানে কথা বলা, স্পোক শব্দের অর্থ কথা বলেছিলাম বা বলেছিল। যদি বলা হয় আমি গতকাল আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছিলাম, তখন কি হবে? স্পিক ব্যবহার করা যাবে না, স্পোক ব্যবহার করতে হবে। আপনি যদি ভার্বের রূপান্তর, ভার্বের পরিবর্তনটা বুঝতে পারেন, এই ভাষাটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। একজন ভালো টিচারের কি দায়িত্ব জানেন? দায়িত্ব হচ্ছে এই ভাষাটাকে কঠিন, এই কঠিন ভাষাটাকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করা। এই কঠিন ভাষাটাকে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারলেই কিন্তু টিচার সার্থক, আপনারাও সার্থক। আরাধ্যা বড়াল, তুমি কি ক্লাসে আসো? শুনতে পাচ্ছো? হ্যালো? তো দেখো, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা 5টা ফর্ম মুখস্থ করব, তার আগে 3টা ফর্ম ভালোভাবে শিখবো। এই ফর্ম গুলা কেন কাজে লাগে? প্রেজেন্ট ফর্ম থেকে যখন পাস্ট ফর্ম করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থেকে যখন পাস্ট ইনডেফিনিট করব, এইটা নিয়ে আমরা একটু দেখবো। যেমন মেড, মেড, মেক মানে তৈরি করা। এটা একটু দেখেন, মেক মানে তৈরি করা, আমি একটি বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস। হ্যাঁ, মেক, মেড, মেড। আমি একটি বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস। যদি বলি আমি একটি বাড়ি তৈরি করেছিলাম, তখন ধন্যবাদ, এখানে একটা, ধন্যবাদ, এখানে একটা আর্টিকেল দিবেন, আই মেড এ হাউস দিতে হবে, আই মেড এ হাউস। সব জায়গায় একটি আর্টিকেল দেওয়া যায়, যেমন আমি তৈরি করেছিলাম একটা বাড়ি, কারণ কি একসঙ্গে তো অনেকগুলো বাড়ি তৈরি করা যায় না, এখানে একটা আর্টিকেল দিবেন, তাহলে সঠিক কি হবে? আই আই মেড এ হাউস। সঠিক বাক্য কি হবে? আই মেড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। কিন্তু আবার যদি এই V3 ব্যবহার করে আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, তখন কি হবে? আই হ্যাভ মেড এ হাউস। আই হ্যাভ মেড এ হাউস, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। জায়গাটা কিভাবে আমরা
এটা কিন্তু আমার এই ভার্ব ফর্ম গুলো কাজে লাগছে। আই হ্যাভ মেড আ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছি। তো এই ভার্ব ফর্ম গুলো আমরা যখন ভালোভাবে শিখবো, তারপর আমরা কি করবো দেখেন, তারপর কিন্তু আমরা এখানে আমরা একটা বিষয় চলে আসছি, চ্যাপ্টার 9-এ প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, আমরা টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ দেখবো। আমরা সবাই জানি টেন্স প্রধানত 3 প্রকার। আমি আপনাদের একটা বাক্য জিজ্ঞাসা করেছিলাম কি জানো উপরে, ওইখানে আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আর আমি স্কুলে গিয়েছি, এখানে প্রত্যেকেই কম বেশি ভুল বলেছেন, দুই একজন বাদে। তো এইটা কিন্তু আমাদেরকে, এরকম ভুল যদি হয়, আমরা ভাষাটা কোনো দিন শিখতে পারবো না। আগে আমাদেরকে টেন্স ভালোভাবে শিখতে হবে। একটি বাংলা বাক্য বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে যেন আমরা বাক্যটা আইডেন্টিফাই করতে পারি এই বাক্যটা এই টেন্সে আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। দেখেন এখানে আরো আরো একটু খুলে বলি প্লিজ, একটু পরে বলেন। এখানে বলছি যে টেন্সটা আমাকে খুব ভালোভাবে শিখতে হবে। আপনি মনে করেন আমাকে একটা স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বা যে কোনো একটা জায়গায় আমাকে ইনস্ট্যান্ট বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলো, বক্তব্য নট বেঙ্গলিতে, এটা ইংলিশে দিতে হবে। তো এটা কি করতে হবে, আমি একটু মিউট করে রাখি, আপনাদের পাশে অনেক সাউন্ড হচ্ছে, সবার শুনতে কষ্ট হচ্ছে। এখানে দেখেন কি বলা হচ্ছে, এখানে আমাকে ইংলিশে এক জায়গায় অ্যাড্রেস দেওয়ার জন্য, আমাকে একটু বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলো। তো আমি বাঙালি মানুষ, আমি যখন কথা বলবো, প্রত্যেকটি কথা কিন্তু আমাকে আগে বাংলায় আমার ব্রেনে ভাবতে হবে। খুব ভালো করে বুঝবেন বিষয়টা, বাংলায় আমাকে ভাবতে হবে। এই বাংলার যে ভাবনাটা, বাংলার যে কথাগুলা, দেন এন্ড দেন সেকেন্ডের ভিতরে আমাকে ওইগুলা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে হচ্ছে। আগে কিন্তু আমাকে বাংলাটা বুঝতে হবে, খুব ভালোভাবে বাংলাটা বুঝতে হবে। আর বাংলা কি বুঝবেন আর ইংলিশ কি বুঝবেন, এর ভিতরে মেইন হচ্ছে টেন্স বুঝতে হবে। আমি যখন বক্তব্যটা দিব, এটা প্রেজেন্ট টেন্সে দিব না পাস্ট টেন্সে দিব। আপনাকে যদি বলা হয় যে আপনি গত সপ্তাহে পিকনিকে গিয়েছিলেন, ভ্রমণে, কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে, তো এই সমুদ্র সৈকতে কি আপনি কি কি দেখে এসেছেন এটা আপনি বলবেন। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আয়সার সিদ্দিকা, তো এটাকে আপনাকে যদি আমি বলি যে আপনি কি কি দেখেছিলেন আপনি বলেন, তো কি বলবেন? এখানে কি আপনি প্রেজেন্ট টেন্সে বলবেন, না ফিউচার টেন্সে বলবেন, নাকি পাস্ট টেন্সে বলবেন? এখানে আপনাকে নিশ্চয়ই পাস্ট টেন্সে বলতে হবে, কারণ আপনি গত সপ্তাহে গিয়েছিলেন, সেই সময়টা অতীত হয়ে গেছে। এখানে আপনাকে কি করতে হবে, এখানে অতীত কাল পাস্ট টেন্স ব্যবহার করে, যে স্যার আমি গতকাল পিকনিকে গিয়েছিলাম, সেখানে আমি এইটা দেখছি ওইটা দেখছি, তারপর এখানে আমি আরো এই এই বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো কিন্তু এখানে সব তুলে ধরতে হবে। কোন টেন্সে তুলে ধরতে হবে? পাস্ট টেন্সের মাধ্যমে। কিসের মাধ্যমে তুলে ধরতে হবে? পাস্ট টেন্সের মাধ্যমে। তো এই পাস্ট টেন্সের মাধ্যমে যদি আপনি ধরতে পারেন, পাস্ট টেন্সের মাধ্যমে যদি আপনি বলতে পারেন, তাহলেই কিন্তু আপনি বুঝবেন যে আপনি ইংলিশটা শিখে গেছেন, এখানে টেন্সটা আপনি শিখে গেছেন। তো এই টেন্স আপনি শিখে গেলে কি করতে হবে, এখানে পাস্ট টেন্সের গঠন প্রণালী কিন্তু আমাকে জানতে হবে। পাস্ট টেন্সের গঠন প্রণালী কি হয়, এক একটি পাস্ট টেন্স এক এক রকমের। এটা আমরা কিভাবে দেখবো, এই পাস্ট টেন্সের গঠন প্রণালীটাও কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে। তো দেখেন এইখানে কি বললাম, এইখানে আমি একটি কথা বলেছি, সেই কথাটি হচ্ছে যে এখানে আমার কথাটি হচ্ছে আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টি, যেমন আমি যদি বলি সেই স্কুলে গিয়েছিল, এটা কোন টেন্স? যে কোনো একজন বলেন তো, সেই স্কুলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে বলতে হবে। দেখেন এই যে বলে ফেলছে না, এইটা কিন্তু আমাদেরকে ধরতে হবে যে সেই স্কুলে গিয়েছিল, স্যার বলেছিল কি, গিয়েছিল। অর্থাৎ ল থাকলে ল, লে, আমি বলেছিলাম লাম লেম ল তাম তেম ত, লাম লেম অর্থাৎ ল, লেন, নি, নাই, এমন শব্দ থাকলে, সেই স্কুলে গিয়েছিল, সে বাড়িতে আসেনি, আমি একটি কলম কিনেছিলাম, এই শব্দগুলো যখন বলবো, তখন এটা কি হবে, এগুলো সব পাস্ট টেন্স। আমি যদি বে বি ব থাকে বাংলা কোথাও, বে বি ব, তখন কি হবে, তখন কিন্তু সেটা ফিউচার টেন্স হবে। তো এই টেন্সটা আমাকে খুব ভালোভাবে শিখতে হবে। এখানে আপনারা কতটুকু পারেন একটি মাত্র বাক্যের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে মেজার করে ফেলেছি, মাপ মেপে ফেলেছি। এখানে একটা বাক্য বললাম, আপনারা কিন্তু খুব সবাই খুব একটু মানে উত্তরটা ভালোভাবে কারেক্টলি দিতে পারেননি। এখানে টেন্স, খুব আমি বারবার বলি, টেন্স এবং পার্টস অফ স্পিচ এটা বুঝতে পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা 50%, 50% আপনার সহজ হয়ে যাবে। আপনি কিন্তু 50% কভার করে ফেলতে পারবেন। দেখেন টেন্স প্রধানত 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আজকে টেন্স শিখাচ্ছি, এই টেন্সের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলোই প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল অথবা ইনডেফিনিট টেন্স ব্যবহার বেশি হয়ে থাকে। কি কি ব্যবহার করব? প্রত্যেকটা টেন্সের যে 4 প্রকার না, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলা কিন্তু প্রত্যেকটা 4 প্রকার, অর্থাৎ 3,
গুণ 4, 3 × 4, 12 প্রকার টেন্স, সবগুলো দরকার নেই। আমরা কি শিখবো? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে ইনডেফিনিট টেন্সটা একটু বেশি ব্যবহার হয়, সেটা আমরা শিখবো। প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার হয়ে থাকে। আর পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। এই যে কথাগুলো না, এই কথাগুলো আপনারা একটু পড়বেন, এখনই একজন একটু পড়েন। দেখেন এখানে কি বলছে, এই প্রত্যেকটা টেন্স আমাদের শেখা লাগে না। প্রত্যেকটা টেন্স কিন্তু আমাদের শেখা লাগবে না। কেন লাগবে না? তার কারণ বলে দেওয়া আছে। কারণ প্রত্যেকটা টেন্স আমাদের বেশি ব্যবহৃত কিন্তু হয় না। এটা একজন একটু পড়েন, এই যে এই বাক্যগুলো কি লেখা আছে এখানে পড়েন তো আবার প্রতিটি টেন্সকে। হুম। দেখেন এখানে আমি একটা কথা বলি। এখানে এই যে কয়েকটা লাইন, এই লাইনগুলা পড়ে আমরা কিছু বুঝতে পেরেছি। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা লেখা হয়েছে। কি লেখা হয়েছে? প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে, আমরা তো ইংরেজিতে কথা বলা শিখবো, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য সেইটাই, তাই না? তাহলে বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলার প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল বা ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। কি বলা হচ্ছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ইনডেফিনিট টেন্সটা বেশি ব্যবহার করা হয়। আবার দেখেন, এছাড়া প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোরও ব্যবহার হয়। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস, অর্থাৎ 3 দোকানো 6 প্রকার টেন্স। কি বলছি? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আরেকটি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এই তিন, অর্থাৎ মোট 6 প্রকার। আরো একটি কি আছে? পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনে পাস্ট এবং ফিউচার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস গুলোর ব্যবহার বেশি পরিলক্ষিত হয় না। এই লাইনটা সবাই একটু ভালো করে মনে রাখেন। এখানে আমি কি বলেছি? এখানে আমি বলেছি যে, দেখেন, প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনে পাস্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার বেশি একটা হয় না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমাদের 12 প্রকার টেন্সের সব টেন্স প্রয়োজন নাই। আমাদের কি কি বেশি প্রয়োজন? প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট টেন্স, প্রত্যেকটা টেন্সের কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের বেশি প্রয়োজন হয়। জাস্ট এই টেন্স গুলো যদি আমরা, সব টেন্সই আমরা শিখবো, আপনাদের শিখাবো, কিন্তু এগুলো আমাদেরকে খুব বেশি করে শিখতে হবে। কেন শিখতে হবে জানেন? এইগুলার ব্যবহার স্পোকেন ইংলিশে খুব বেশি হয়। আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলো বেশি ব্যবহৃত হয় সেইগুলো আমরা ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় অল অ্যাবাউট সিম্পল টেন্স, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট বা সিম্পল টেন্সটা আমরা খুব ভালো করে শিখবো। কি শিখবো? সিম্পল টেন্স অথবা ইনডেফিনিট টেন্স। দেখেন, এই সিম্পল টেন্স যেটা, ইনডেফিনিট টেন্সও কিন্তু একই জিনিস। এটা আমরা একটু ভালোভাবে দেখবো। সারা দিনে আমাদের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে করতে হবে, অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। এই অধ্যায়টা আমাদের খুব, এই যে বলছি সারাদিন আমরা যে কথাগুলো বলি না, এই কথার 90 থেকে 95% কথাবার্তা কিন্তু আমরা শুধুমাত্র সিম্পল পাস্ট এবং ফিউচার আর পাস্ট ব্যবহার করে করতে পারি। অর্থাৎ এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে, যে টেন্সটা বেশি শিখতে হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। অর্থাৎ প্রত্যেকটার প্রথম যেটি ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। দেখেন, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনিট বলে। একটা বাংলা উদাহরণ দেখি। সে একটি ছবি এঁকেছিল, এটা হতে পারে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 10 দিন আগে, 10 বছর আগে, অর্থাৎ তার ফল কিন্তু এখন আর বিদ্যমান নেই। সে একটি গাড়ি চালিয়েছিল, এ হতে পারে গতকাল বা 5 দিন আগে বা 10 দিন আগে, এখন কিন্তু এর কোনো ফলাফল নেই। সে ইংরেজিতে কথা বলেছিল, সে ইংরেজিতে কথা বলেছিল, কবে বলেছিল এটা কিন্তু বলা নেই। সে ইংরেজিতে কথা বলেছিল। ভালো করে লক্ষ্য করবেন।
অর্থাৎ কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্স বলে। তাকে কোন টেন্স বলে? তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। এই জায়গাটা কিন্তু আমরা খুব ভালো করে দেখব। এই বিষয়টা কি, এখানে কিভাবে আমরা চিনবো? এখানে বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকবে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে আমরা যখন এটা বুঝতে পারবো যে এটা আছে, তখন কিন্তু আমরা বুঝবো যে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে কি থাকবে? লাম, লে, লেন, নি, নাই। অর্থাৎ এখানে কি করতে হবে, এখানে আমাকে মনে রাখতে হবে, এই যে বাক্যগুলো দেওয়া আছে না, বাংলা ক্রিয়ার শেষে যদি কখনো লাম, লে, লি, নি, নাই এমন থাকে, দেখেন সে ছবি এঁকেছি ল, এখানে ল রয়েছে। সে একটি গাড়ি চালিয়েছিল, তিনি গতকাল বাড়ি আসেনি। তো এই যে নি, অর্থাৎ লাম, লে, লেন, নি, নাই, এই শব্দগুলো থাকলে বুঝতে হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার, হি হচ্ছে সাবজেক্ট, ড্র, দেখেন এই যে আমি বললাম না, আমাদেরকে প্রচুর পরিমাণে এই কনজুগেশন অফ ভার্ব মুখস্থ করতে হবে। দেখেন এই যে এখানে প্রথমেই দেওয়া আছে, দেখেন ড্র, ড্রিউ, ড্রন, এই যে এখানে দেওয়া আছে, এই যে ড্র, ড্র শব্দের আকার, ড্র, ড্রিউ, ড্রন। তারপরে গিভ মানে দেওয়া, গেভ শব্দের অর্থ দিয়েছিল, গিভেন শব্দের অর্থ দিয়েছে, নো, নিউ, নন। তো এটা পাঁচটা করে ফর্ম আছে, এটা পরে একটা শীট দিব। এখানে আমাদেরকে কিন্তু এই ভার্ব গুলো, ভার্বের টেন্স পরিবর্তন, এটা যদি আপনি শিখতে পারেন, ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত শিখতে পারবেন। তো আমি যদি বলি সে একটি বাড়ি তৈরি করেছিল, এখানে আপনি যদি মেক এর বি টু, আপনি বাড়ি ইংরেজি জানেন, সে ইংরেজি জানেন, কিন্তু তৈরি করাও ইংরেজি আপনি জানেন, মেক শব্দের অর্থ তৈরি করা, বাট এইটার আপনি রূপান্তর যদি না জানেন, এটা কিভাবে চেঞ্জ করতে হবে, আপনি ফর্মুলা যদি না জানেন, ইউ উইল নট বি এবল টু মেক দ্য সেন্টেন্স, আপনি কখনোই সেন্টেন্স তৈরি করতে পারবেন না। অর্থাৎ এখানে এর মেক এর ভি টু কি হবে? তৈরি করা। আর তৈরি করেছিল ইংরেজি কি হবে? মেড। তৈরি করেছিল ইংরেজি কি হবে? মেড। আবার দেখেন তৈরি করি আছে, ভি থ্রি কি হবে? মেড। তো ভার্বের এই রূপান্তরিত ট্রান্সফরমেশনটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, তবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা দ্রুত কভার করতে পারবো। দেখেন এই জায়গাটা এখানে আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটা কিন্তু এই ভার্বের যে রূপান্তর, এটা আমরা যত বেশি মুখস্থ করব, এটা যত বেশি আপনি কভার করতে পারবেন, দ্রুত ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা আমি যেখানে শিখাচ্ছিলাম, এই যে ভার্বের যে পরিবর্তন হচ্ছে, সে একটি ছবি এঁকেছিল, এখানে আপনি ড্র এর ভি টু হচ্ছে ড্রিউ, এইটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি কখনোই এই বাক্যটা তৈরি করতে পারবেন না। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার, হি ড্রোভ আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। অর্থাৎ এখানে ড্রাইভ এর ভি টু হচ্ছে ড্রোভ। যদি বলা হয় সে একটি গাড়ি চালিয়েছে, সে একটি গাড়ি চালিয়েছে, এখানে যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো, তখন এখানে আমার ভার্বটাও চেঞ্জ করতে হবে। এই যে ড্রোভ না, এই ড্রোভটা কিন্তু এখানে ভার্ব চেঞ্জ করতে হবে। হি হ্যাজ ড্রিভেন আ কার, হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটি গাড়ি চালিয়েছে। অর্থাৎ এই বাক্যগুলা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। কি বুঝবেন? শুধু রূপান্তর, ভার্বের যে পরিবর্তন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আর কিচ্ছু বোঝা লাগবে না। তো জাস্ট এতটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আপনি দ্রুত, অর্থাৎ টেন্স, মূল কথা কি, আমাকে টেন্স বুঝতে হবে। পাস্ট সিম্পল টেন্স বুঝালাম, পাস্ট সিম্পল টেন্স, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই, এমন বুঝালে সেটাকে পাস্ট সিম্পল টেন্স বলবে। আমি জাস্ট যতটুকু বুঝালাম, এটা কি বুঝতে পারছেন কেউ? মনি আক্তার, একটু কথা বলবেন প্লিজ। এখানে কি বুঝলেন? পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের কয়েকটি বাক্য বলতে পারবেন, বাংলা বাক্য? হ্যাঁ, আমি বাড়ি গিয়েছিলাম, তারপর আরো কয়েকটি বলেন। সে আসছিল, সে ঘুড়ি উড়িয়েছিল, সে একটি মোবাইল কিনেছিল, সে একটি কলম কিনেছিল, আমি গতকাল মামার বাড়ি গিয়েছিলাম। অর্থাৎ এখানে বাংলা বাক্যের শেষে লাম, লে, লেন, নি, নাই, ক্রিয়াটা সবসময় খেয়াল করবেন। এখানে একটি কিওয়ার্ড বলে যাই। কিওয়ার্ড হচ্ছে, আপনাকে টেন্স আইডেন্টিফাই করতে গেলে আপনাকে সব সময় বাংলা বাক্যটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি বলা হয় আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, এখানে আমি এবং ভাত, এই দুইটা নিয়ে আপনার ভাবার প্রয়োজন নাই। আপনি কোনটা নিয়ে ভাববেন? এই যে খেতে থাকবো, এই ক্রিয়াটা নিয়ে আপনাকে একটু ভাবতে হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কিভাবে হচ্ছে আমরা এখন একটু পরে এটা দেখব।
তো আমরা প্রথমে শিখলাম ফার্স্ট ইম্পর্টেন্স। এর চেনার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই এগুলা থাকবে। তারপর কি আছে দেখেন, তারপর আরেকটি থাকবে, তারপর থাকবে হচ্ছে এর গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। তারপর কি আছে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। তারপর রয়েছে এখানে বাংলা তিনবার উপরে ক্রিয়া শেষে এগুলো থাকবে, গঠন প্রণালী দেখলাম এবং সংজ্ঞাও দেখলাম। এখানে আমরা কয়েকটা বাক্য দেখলাম যে সে একটি ছবি এঁকেছিল, সে একটি গাড়ি চালিয়েছিল, সে ইংরেজিতে কথা বলেছিল। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমরা কি দেখলাম, এখানে আমরা কিন্তু একটা বিষয়টা দেখতে পেলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট কিভাবে কমপ্লিট করতে হয়। আরেকটি বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে পাস্ট সিম্পলের পরে প্রেজেন্ট সিম্পল টেন্স। বর্তমানে সাধারণভাবে কোনো কাজ হয় বা হয়ে থাকে এমন বোঝালে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিন বা বর্তমান কালের কোনো অভ্যাস চিরন্তন সত্য, রেগুলার হ্যাবিট ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ গুলাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলছে। অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ হয়ে থাকে কেমন, এর ভিতরে কিন্তু আবার কোনো অভ্যাস রেগুলার হ্যাবিট, রেগুলার আমরা যে কাজগুলা করি, অনেক কাজ আছে না, আমরা প্রতিদিন হয়তো স্কুলে যাই, প্রতিদিন আমি দাঁত ব্রাশ করি, প্রতিদিন আমরা গোসল করি। রেগুলার হ্যাবিট যেগুলো চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, এই টেন্স গুলো কখনো পাস্ট ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিট বলা যাবে না। প্রতিদিন এটা হয়, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ, এগুলাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। চিনিবার উপায় কি, বাংলা ক্রিয়াপদের সাথে, বাংলা ক্রিয়াপদের সাথে রস্বই এ ও দৃষ্টি অর্থাৎ যাই, খায়, যাও এমনটি থাকে বাংলা ক্রিয়াপদ। দেখেন, আমি বলেছি যে কিভাবে চিনবেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আপনাকে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। কোন জায়গাটা খেয়াল করবেন? এখানে এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে বাংলা ক্রিয়াপদের সাথে কি কি থাকে। বাংলা ক্রিয়াপদের সাথে এই বিষয়গুলো কিন্তু এখানে থাকে। কোন কোন বিষয় থাকে? বাংলা ক্রিয়াপদের সাথে সবসময় রস্বই এ ও অন্ত্যেষ্টিয় যায়, যাও, খায় এরকম থাকে। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে আই গো টু স্কুল, এখানে কিন্তু দেখেন আই ওয়েন্ট বসেনি। কেন বসেনি? আমি স্কুলে যাই। এই যে বাক্যটাকে বাংলায় দেখতে হবে, আমাকে আপনার সামনে বললাম যে আমি স্কুলে যাই, কোন টেন্স? তো এখানে আমরা দেখেছি যে বাংলা বাক্যের শেষে ভার্বের শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টি এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এর গঠন প্রণালী কি দেখলাম, সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন, কি হবে প্লাস এক্সটেনশন, আই গো টু স্কুল আমি স্কুলে যাই, সেই স্কুলে যায় হি গোস টু স্কুল, সেই স্কুলে যায় হি গোস টু স্কুল। উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, দা আর্থ মুভস রাউন্ড দা সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, দা সান রাইজেস ইন দা ইস্ট। এই বাক্যটা একটু খেয়াল করেন, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। রাইজ কেন হলো? কারণ সান হচ্ছে থার্ড পারসন, এই সানটা হচ্ছে এখানে সাবজেক্ট বা কর্তা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে রাইজ শব্দের অর্থ ওঠা, এরপরে এস যোগ করা হয়েছে, রাইজেস। তারপর যদি বলা হয় সেই স্কুলে যায়, এটা দেখেন সেই স্কুলে যায়, হি গো টু স্কুল আমরা অনেকেই এটা লিখি, কিন্তু যখন গ্রামার সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা চলে আসবে তখন কিন্তু আমরা হি গো টু স্কুল এটা লিখতে পারবো না। আমরা লিখবো হি গোস টু স্কুল। কি লিখতে হবে? হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, দা আর্থ মুভস রাউন্ড দা সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। অর্থাৎ এখানে বাংলা বাক্যের শেষে যদি বাংলা ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয়া এই তিনটা শব্দ থাকে, অর্থাৎ যাই, যাও, খায় এমনটি থাকে, তাহলে সেখানে কি হবে, সেখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, উই প্লে ফুটবল। আকবর, আকবর ইনোভেটস বাংলা ইয়ার, এটা কিন্তু কি বলতে পারবেন, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। ইতিহাস রচনা করে গিয়েছেন আকবর নামে একজন রাজা বা ব্যক্তি ছিলেন, সম্রাট আকবর, ইনি বাংলা সাল চালু করেছিলেন। তো এটা কিন্তু উনি অনেক আগে চালু করে মারা গেছেন। এই বাক্যটা পাস্ট টেন্সে হওয়ার কথা, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে কেন করলাম? এখানে বলা হচ্ছে যে রেগুলার হ্যাবিট ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিক ট্রুথ এবং ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ গুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কোন টেন্স বলে? প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। তো এখানে আকবর বাংলা সাল চালু করেন, আকবর কি করেছেন, বাংলা সাল চালু করেছিলেন, কিন্তু এটা হচ্ছে ঐতিহাসিক সত্য, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর ইনোভেটস
সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে। ভার্বের পরে কি যোগ করতে হবে? এস বা ইএস যুক্ত করতে হবে। আমি এই যে দুইটা টেন্স বুঝালাম, কারো কি কোনো সমস্যা আছে? একটু কথা বলবেন প্লিজ। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে একটু থামতে বলবেন, আমি সেই জায়গাটা আবার বুঝাবো, আবার বুঝাবো, বারবার আমি সেখানে বুঝাবো, কিন্তু কোন জায়গাটা? ফার্স্ট ফার্স্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এই জায়গাটা আবার একটু বুঝাই, টেন্সের অনেকগুলা ক্লাস নিব, ধন্যবাদ। যতক্ষণ টেন্স না বুঝবেন আমি ততক্ষণ আপনাদের সঙ্গে থাকবো। এটা বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স। যেমন কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এমন বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে, অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। সাধারণত প্রতিদিনের যে কাজগুলা, এগুলা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। কেমন, আমি স্কুলে যাই, এখানে একটা কথা বলেছে, সারা দিনের আমরা যে কথাগুলা বলি এই কথাগুলা প্রায় 90%, এখানে এই যে দেখেন আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল, সাধারণ অতীতকাল এবং সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহার করে বলে থাকি। 90 থেকে 95 ভাগ কথাবার্তা আমরা কিন্তু এই তিনটা টেন্সের ভিতরেই থাকে। দেখেন এখানে আরো কি বুঝাচ্ছে, এখানে বলতেছে যে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কেমন হয়। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? রস্বই এ ও অন্ত্যেষ্টি। আপনারা মনে মনে একটা বাক্য বলেন, যেমন এই বাক্যটা যদি বলে আমি স্কুলে যাই, দেখেন এখানে রস্বইকার আছে, আমি স্কুলে যাই, সেই স্কুলে যায়, এখানে অন্ত্যেষ্টিয় একটা অক্ষর আছে, বাংলা একটা বর্ণ রয়েছে। খুব একেবারে খোলাখুলি বলছি, দেখেন আমরা ফুটবল খেলি, এখানে খেলি বললে আপনি যদি বলেন স্যার এখানে তো ল চলে আসছে, নো, এখানে এই যে রয় রশ্মি রয়েছে, দেখেন রস্বীকার, অর্থাৎ এই রস্বইকারকে কিন্তু এই রস্বীকার বলা হচ্ছে। আমরা ফুটবল খেল ই, এখানে কিন্তু ল না, এখানে রস্বীকারটা ভেবে নিতে হবে। তো বাংলা ক্রিয়ার শেষে এই শব্দগুলা যদি থাকে, রস্বই এ ও অন্ত্যেষ্টি, এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু কি হবে, তাহলে আমাদেরকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে নিতে হবে। এর গঠন প্রণালী কি হবে? খুব সহজ। সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম V1 ফর্ম, তারপর কি বসাতে হবে? এক্সটেনশন বা অবজেক্ট। যেমন দেখেন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এখানে আই গো স্কুল বললেও হতো, কিন্তু এখানে আমাকে একটা প্রেপোজিশন টু ব্যবহার করতে হয়েছে। এটা প্রেপোজিশনের ক্লাস কিন্তু করিয়েছিলাম গতকাল, আপনাদের হয়তো খেয়াল আছে যে টু কেন বসাবো। কাছে, দিকে, প্রতি, অর্থাৎ আমি স্কুলের দিকে যাই, নির্দিষ্ট একটা গন্তব্য বোঝালে টু বসে, আই গো টু স্কুল। আই গো টু, টু কোথায় বসে, টুয়ার্ডস কোথায় বসে, কালকের ডিটেলস আলোচনা, এগুলা কিন্তু ব্রেনে ধরে রাখতে হবে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, বা এখানে এটা প্রোনাউন। আর গো শব্দের অর্থ যাই, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাক্য, এখানে ওয়েন্ট দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না? বলছে সাবজেক্টের পর, এই লাইনটা দেখেন, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাবজেক্টের পর কি হয়? ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের পরে এস বাই এস। এটা কোন টেন্সে বসে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমাদের অধিকাংশ স্টুডেন্টদের আমাদের এটা মনে থাকে না, যে যেমন দেখেন হি গোস টু স্কুল, আমরা এটা লিখে দিয়েছি হি গো টু স্কুল, সেই বাক্যটা আমাদের পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল। তখন এটা আমরা পরিবর্তন করে দিব, যদি বলে তাহলে আমরা সবাই লিখবো হি ক্যাচ ফিশ। নো, ইটস রং। রাইট কি হবে? হি ক্যাচেস ফিশ। কি হবে বলেন তো? হি ক্যাচেস ফিশ, এখানে আমি লিখলাম দেখেন, এইচ হি, সি এ টি সি এইচ, ওর পর ই এস, হি ক্যাচেস, তারপর ফিশ, FISH, এই জায়গাটা দেখেন, হি ক্যাচেস ফিশ, হি ক্যাচেস ফিশ। তো এখানে আমি ক্যাচেস কেন লিখলাম? কারণ এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এজন্য এখানে হির পরে ক্যাচ ভার্বটার সঙ্গে ইএস যুক্ত করেছি, হি ক্যাচেস ফিশ। আমরা ফুটবল খেলি, উই ফেলে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই ফেলে ফুটবল। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দা আর্থ মুভস রাউন্ড দা সান। দা আর্থ মুভস রাউন্ড দা সান, এখানে মুভস কেন হয়েছে? দা আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। তো এখানে কোন কোন বিষয়গুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হতে পারে? রেগুলার হ্যাবিট, যে কাজগুলো আপনি রেগুলার করেন। চিরন্তন সত্য, চির সত্য যে জিনিসগুলা, দুইয়ে দুইয়ে চার হয়, এখানে কখনো পাঁচ বানানো যাবে না। চিরন্তন সত্য আরো আছে না, এটা বৈজ্ঞানিক সত্য, কিন্তু চিরন্তন সত্য কি? সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। বৈজ্ঞানিক সত্য কি আছে? দুই আর দুই যোগ করলে চার হয়। ঐতিহাসিক সত্য কি? আকবর বাংলা সাল চালু করেন। আকবর বাংলা সাল চালু করেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সব
সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এতটুকু কি বুঝতে পারছেন আমি যা বললাম? তো এই বিষয়গুলা আমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারি, টেন্স সম্পর্কে আমাদের আর কোনো ভুল হবে না। আর আমি বারবার একটা কথা বলি, টেন্স এবং পার্টস অফ স্পিচ ইংরেজি শেখার মূল ভিত্তি হলো এই দুইটা। অন্যান্য বিষয়গুলো আছে, কিন্তু আমাদেরকে টেন্স সর্বাগ্রে খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। 12টা টেন্স আমাদের মাথায় রাখতে হবে। তার ভিতরে মূল কথা হচ্ছে, 12টা টেন্সের ভিতরে প্রেজেন্ট অর্থাৎ প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাদ বাকি টেন্স গুলো আমাদের না হলেও আমরা পথ চলতে পারবো। তো এই টেন্স গুলো আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেখেন তারপর কি আছে, তারপর আছে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে বা বেন থাকবে। বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে বা অথবা বেন থাকবে। যেমন আমি স্কুলে যাব, আমি একটি মোবাইল কিনবো, সে আজ আমাদের বাড়িতে আসবে। দেখেন প্রত্যেকটা শব্দের শেষে বে, বি, ব থাকবে। কি থাকবে বলেন তো? বে, বি, ব। এটার গঠন কি হবে? সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল এবং ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ বি ওয়ান ব্যবহৃত হয়। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সঙ্গে উইল বসে। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইল বসানোর নিয়ম চালু আছে। সব জায়গায় আপনি চোখ বন্ধ করে উইল বসাবেন। কি বসাবেন? উইল বসাবেন। অর্থাৎ সাবজেক্টের পরে আই হলে উইল বসাতে হবে, ই হলে উইল বসাতে হবে, কারো নাম হলেও কিন্তু উইল বসাতে হবে। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। বাংলায় কি থাকবে? ক্রিয়াপদের শেষে দেখেন সব জায়গায় কিন্তু ক্রিয়াটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমি একটু আগে একটা বাক্য বলেছিলাম, আমি ভাত খেতে থাকবো। আমি ভাত খেতে থাকবো। তো এইটা কোন টেন্স? খেতে থাকবো। অর্থাৎ আমি ভবিষ্যৎকালে চলমান একটা ভাব বোঝাচ্ছে। আমি আজ রাত 10টা, হ্যাঁ ফিউচার কন্টিনিউ, অ্যাবসলিউটলি রাইট। আজ রাত 10টার সময় আমি ভাত খেতে থাকবো। যদি বলে আমি ভাত খাবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স আমরা যেটা এখন পড়তেছি। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব, বেন এগুলো থাকে। গঠন প্রণালী কি হবে? প্রথমে হবে হচ্ছে, জাস্ট ওয়েট আ মিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তো এখানে কি হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। দেখেন প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। তারপর কি? শ্যাল অথবা উইল, তারপর ভার্বের বি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আমি ইংরেজিতে কথা বলবো। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তারা স্কুলে যাবে, কি হবে? দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। সিম্পল টেন্সের গঠন কিন্তু এইটা। এখন দেখেন এইটার আবার এফার্মেটিভ নেগেটিভ অনেক কিছু কিন্তু এখানে দেখা যাবে। একটু বিষয়টা ভালোভাবে দেখবেন, সবাই লক্ষ্য করবে। কি লক্ষ্য করতে হবে? দেখেন এখানে দেওয়া আছে স্টার্টার, এই বক্সটা একটু সবাই ভালোভাবে খেয়াল করবে। এখানে প্রথমে কি দেওয়া আছে? একটি স্টার্টার দেওয়া আছে। স্টার্টার মানে এখানে একটা যে শুরু করে, অর্থাৎ কর্তা। এখান থেকে একটা আমি কর্তা নিলাম আই। দেখেন এই যে প্রথমে আমি এখান থেকে কি নিলাম? আই। তারপর প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি ভার্ব নিব, কি নিলাম? আই রাইট। এখানে এস বা ইএস কিন্তু যখন আমার প্রয়োজন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে আমি এস বা ইএস নিব। তো এখানে আই যেহেতু থার্ড পারসন না, এখানে আমি আই রাইট নিলাম। এইবার এখান থেকে এই দুইটা ভার্বের একটা আমি আর নিব না। কেন নিব না? যেহেতু একটা ভার্ব নেওয়া হয়ে গেছে। দেখেন একটা বাক্য তৈরি করা কত সহজ। এই বক্সটার মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যাল হয়েছে, আমার এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। তো এখানে কি বলছে? প্রথমে স্টার্টার বা সাবজেক্ট নিলাম আই, তারপর একটি ভার্ব নিলাম রাইট, আর এইখান থেকে আপনি একটা অবজেক্ট নেবেন। এই অবজেক্টটা হচ্ছে আ লেটার। কি দাঁড়ালো বাক্যটা? আই রাইট আ লেটার। কি দাঁড়ালো বাক্যটা? আই রাইট আ লেটার। আমি একটি চিঠি লিখি। কি দাঁড়ালো? আমি একটি চিঠি লিখি। তারপর দেখেন কি আছে? উই। এখানে কি আছে? উই। উই এর পরে কি আছে? উই সিং। কি হবে বলো তো? উই সিং। এখান থেকে আপনি একটা, এই সিং আর নেওয়া যাবে না। এই সিংটা আমি বাদ দিয়ে দিই। এটা কিন্তু আমি আর নিব না। এখান থেকে আমি একটা ফার্স্ট টেন্সের বাক্য করব। তো ফার্স্ট টেন্সের বাক্য করতে গেলে আমি একটা ফার্স্ট টেন্স ভার্ব নিলাম, স্যাং। তাহলে কি দাঁড়ালো? উই স্যাং। উই স্যাং কি? এখান থেকে কি অবজেক্ট নিতে হবে?
অবজেক্টটা নিলাম উই স্যাং আ সং, আমরা একটি গান গেয়েছিলাম। সবাই কি বুঝতে পারতেছেন? এবার ফিউচার টেন্সের একটা বাক্য তৈরি করি। এখানে একটা স্টার্টার নিলাম, ইউ। কি নিলাম বলে তো? ইউ। এবার এখানে ফিউচারের একটা ভার্ব নিব। ইউ উইল কি, এখানে ইউ উইল অস, এই জায়গাটা খেয়াল করেন। ইউ উইল অস, এখান থেকে আমি একটা ভার্ব নিলাম। ইউ উইল অস, তুমি দেখবে, কি দেখবে? টিভি। অর্থাৎ তুমি টিভি দেখবে। তুমি কি দেখবে? টিভি দেখবে। ইউ উইল অস টিভি, তুমি টিভি দেখবে। তারপর কি দাঁড়ালো? হি দিয়ে একটা করেন তো। হি প্লে ফুটবল। এই হি দিয়ে আবার পাস্ট টেন্স করেন, হি প্লেড ফুটবল। ভালোভাবে লক্ষ্য করেন। হি দিয়ে ফিউচার টেন্সে লেখেন হি উইল প্লে ফুটবল। অর্থাৎ এই একটি মাত্র বক্স ব্যবহার করে, এই একটি মাত্র বক্স ব্যবহার করে অনেক বাক্য আপনারা তৈরি করতে পারবেন। এতটুকু কি বুঝতে পারছেন? এই যে বক্সটা আমি যা বুঝালাম, কোনো সমস্যা আছে থাকলে বলেন, আবার বুঝাবো। প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন। এইখানে না বুঝলে এই শীট বা পিডিএফ রেকর্ড ক্লাসগুলো একটু দেখবেন, আবার কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটু দেখাই, দেখেন। রেকর্ড ক্লাস আমি তো এই গ্রুপেই তো দিয়ে দিই। আপনি যে গ্রুপে ক্লাস করছেন গতকালকেরটা, আমি ক্লাসের সঙ্গে সঙ্গে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই যে গ্রুপ, আমি তো প্রতিদিন দিই। আচ্ছা, কোনো হয়তো টেকনিক্যাল প্রবলেম আমি দেখবো। আমি গতকালকে ক্লাস নিয়ে সঙ্গে সঙ্গে ক্লাস রেকর্ড এবং পিডিএফ দিয়েছি। আচ্ছা, আমি দেখছি, এটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে নিতে ক্লাস শেষ হওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। দেখেন এটা আমাকে দিয়ে দিবো। আমি অলরেডি গতকাল দিয়েছিলাম, হয়তো দেখছি, দেখি কি সমস্যা হয়েছে। দেখেন তারপরে এখানে আরো একটু বোঝাই। যেমন এখানে একটা স্টার্ট আর সাবজেক্ট দিয়ে এখানে আপনারা নিজে করতে হবে। এরপরে আমি একটা ভাগ নিলাম ড্রাইভ, অর্থাৎ দে ড্রাইভ, তারা চালায়। দে ড্রাইভ, তারা চালায়। কি চালায়? এই কার, একটা গাড়ি চালায়। এটা দেখেন, দে ড্রাইভ আর কার, তারা একটা গাড়ি চালায়। ফার্স্ট টাইম করার পর এই এরপরে ড্রাইভ না দিয়ে এখান থেকে ড্রাইভে হবে ড্রোভ। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। দে ড্রোভ আ কার, এখানে আপনি ফিউচার করেন তো দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। তখন কিন্তু ড্রাইভ এবং ড্রোভ বাদ দিতে হবে। এরপরে কি হবে? দে উইল ড্রাইভ, দে উইল ড্রাইভ আর অর্থাৎ দে উইল ড্রাইভ আ কার, তারা একটি গাড়ি চালাবে। তো এই বক্সটি ব্যবহার করে আপনারা নিজেরা তৈরি করবেন। দেখেন প্রেজেন্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা সেটা ইউজ বাই ইউজ করতে হয়। এটা কিন্তু আপনাদের একেবারে টানা মুখস্থ করে ফেলতে হবে। এই বাক্যটা, কি বাক্যটা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা সেটা ইউজ করতে হয়। হি প্লেস ফুটবল, এই বাক্যগুলো এই যে এই বাক্যগুলো আপনারা একটু পড়ে দেখেন। কয়েকটা বাক্য আছে ফুটবল খেলে। He plays football. The football player. He plays football player. They will football player. They speak English. They spoke in English. তারা ইংরেজি বলেছিল। They will speak in English. তারা ইংরেজি দেখেন, এখানে যে কয়েকটা বাক্য বললাম না, এখানে টেন্স গুলো একটু ধরতে হবে। সে ফুটবল খেলে, কখন খেলে? বর্তমানে। আর এরপরে কি কোনো ইডি ইডি যোগ আছে? নেই। এখানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের, এখানে সাবজেক্ট প্লাস কি আছে? দেখেন আমি একটু মিউট করি, আপনাদের কারো পাশে হয়তো কেউ কথা বলছে। এখানে কি, কি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। অর্থাৎ এখানে কোন কালে খেলে? বর্তমানে খেলে, এই মুহূর্তে খেলে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে এস বাই এস যোগ হবে। কেন? কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে। এখানে আমি ভাবটা যদি একটু পরিবর্তন করি, সে ফুটবল খেলেছিল, কি হবে? হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছিল, কি হবে তাহলে? হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছিল। দেখেন, এটা কি আমি টেন্স শুধু পরিবর্তন করেছি। হি এবং ফুটবল, দেখেন তো দুইটা বাক্যের ভিতরে মনে হয় কোথাও কোনো পরিবর্তন এসেছে কাজ করা। হি প্রথম বাক্যে আছে, দ্বিতীয় বাক্যেও আছে। এই ফুটবল প্রথম বাক্যে আছে, দ্বিতীয় বাক্যেও আছে। তো এখানে আমরা কি করলাম? এখানে এই প্লে নামক যে ভার্বটা, এই ভার্বটা আমি এখানে ভি টু করেছি, প্লেড করেছি। কি করেছি? প্লেড করেছি। তারপর সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। এখানে কিন্তু প্লেড দেওয়া যাবে না। কেন এখানে প্লেড দেওয়া যাবে না? উইল দিলে পরে যে ভার্বটি বসাবো, এই উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এরপরে যে মেইন ভার্ব বসাবো, এটা সবসময় আমাকে প্রেজেন্ট ফর্মে, ভি ওয়ান ফর্মে বসাতে হবে। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। সরি, দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। তারা ইংরেজিতে কথা বলেছিল, দে স্পোক ইন ইংলিশ। এখানে দেখেন ইন ইংলিশ এবং দে, এটার কোনো পরিবর্তন হয় না।
ভার্বটা আছে না, এই ভার্বের পরিবর্তন হচ্ছে। আর এই ভার্বের পরিবর্তন মানেই হচ্ছে টেন্স। ভার্বের পরিবর্তন মানেই কিন্তু টেন্স। টেন্স আর কিছু না, বলা হচ্ছে কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। শেষ হওয়ার সময় কি? ওই যে তারা ইংরেজিতে কথা বলে, এটা প্রেজেন্ট টেন্স। তারা ইংরেজিতে কথা বলেছিল, এটা পাস্ট টেন্স। আর তারা ইংরেজিতে কথা বলবে, এটা হচ্ছে ফিউচার টেন্স। তো দেখেন এখানে স্পিক, স্পোক এবং উইল স্পিক, এই তিনটা জায়গায় একটু ভালো করে খেয়াল করুন। এখানে কি লিখলাম? স্পিক, তারপরেটা লিখেছি স্পোক, আর তারপর লিখেছি স্পিক স্পোক, এবং আরেকটা লিখেছি উইল স্পিক। দে এবং ইন ইংলিশ এটা কখনো পরিবর্তন হবে না। তো এই যে ভার্বের পরিবর্তন, স্পিক, স্পোক এবং উইল স্পিক, এই ভার্বের পরিবর্তনটা যদি বুঝতে পারেন, আপনার টেন্স সম্পর্কে আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না। এই টেন্সের পরিবর্তন মানেই ভার্ব। আমরা সারা জীবন টেন্স শিখি, কিন্তু আমরা সঠিক পথে টেন্স শিখতে পারি না। শুধু আমরা গঠন প্রণালী মুখস্থ করি, এই সেই উল্টা পাল্টা বিভিন্ন জিনিস। এত ঝামেলার জিনিস আমার দরকার নেই। আপনি খুব সোজাভাবে টেন্সটা শিখবেন, ইজি ভাবে। এই ইজি ভাবটা হচ্ছে এই যে যেভাবে দেখালাম। তারপর দেখেন নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব। আমরা উপরের বক্স, এই বক্সে দেখেন এখানে অ্যাফার্মেটিভ তৈরি করেছে। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ মানে কি হবে? হ্যাঁ বোধক। আমরা এবার না বোধক তৈরি করব। কিভাবে তৈরি করব? স্টেপ টু নেগেটিভ সেন্টেন্স। স্টেপ টু নেগেটিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বেস ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, বেস ফর্ম অফ মেইন ভার্ব আর অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই বিষয়গুলো দেখেন, প্রথম বক্স থেকে একটি সাবজেক্ট নিতে হবে, দ্বিতীয় বক্স থেকে অক্সিলারি ভার্ব নিতে হবে, তৃতীয় বক্স থেকে কি নিব? বেস ফর্ম অফ মেইন ভার্ব। মনে রাখবেন মেইন ভার্ব, আর কিছু না। আর এই 1 2 3 চতুর্থ নাম্বারের বক্স থেকে কি নেব? একটি করে অবজেক্ট নিব। চতুর্থ নাম্বারের বক্স থেকে আমি কি নিব? একটি করে অবজেক্ট নিব। কি নিব? অবজেক্ট নিব। দেখেন, উই পেলে ফুটবল, উই পেলে ফুটবল, আমরা ফুটবল খেলি। তো এই যে এখানে আমি কিন্তু এই যে বক্স, এখান থেকে একটা নেগেটিভ শব্দ যোগ করে দেওয়া যায় কিনা দেখেন তো। ওই যে উই ডু নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। অর্থাৎ এখান থেকে দেখেন, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, কখনো অন্য মনস্ক হবেন না। এখানে কি বললাম? এখানে বললাম হচ্ছে, এখানে বলেছি যে প্রথমে হচ্ছে উই, সাবজেক্ট নিলাম। এখানে একটু অক্সিলারি ভার্ব নিব, ডোন্ট। অক্সিলারি ভার্ব কি নিব? ডোন্ট। তারপর এখান থেকে একটি বেস ফর্ম নিব ভার্বের, প্লে। উই ডোন্ট প্লে, আমরা খেলি না। কি খেলি না? ফুটবল। উই ডোন্ট প্লে ফুটবল। আচ্ছা আপনি এখানে অবজেক্ট চেঞ্জ করে দেন তো। উই ডোন্ট প্লে ক্রিকেট, তাহলে কি দাঁড়ালো? আমরা ক্রিকেট খেলি না। উই ডোন্ট প্লে কার্ডস, আমরা তাস খেলি না। উই ডোন্ট প্লে ব্যাডমিন্টন, আমরা ব্যাডমিন্টন খেলি না। কত সহজে ইংরেজি শেখা যায় দেখেন। তো এখানে এই অবজেক্ট পরিবর্তন করে, এবার একটু সাবজেক্ট পরিবর্তন করে দিন। উই এর জায়গায় ইউ নিয়ে আসেন। কি হবে? এখানে আমরা কিন্তু উই এর জায়গায় ইউ আনতে পারি। ইউ ডোন্ট প্লে ফুটবল, ইউ ডোন্ট প্লে ফুটবল। এই ইউ কে চেঞ্জ করে হি দিয়ে দেন। হি ডোন্ট প্লে ফুটবল। কিন্তু হি এর পরে ডোন্ট হবে না। হি কি হবে? হি ডাজেন্ট প্লে ফুটবল। হি এর পরে ডোন্ট হবে না, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে ভার্বও কিন্তু সেই অনুসারে হবে। হি ডাজেন্ট প্লে ফুটবল। দেখেন, সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে বাক্য চেঞ্জ করে যায়, অবজেক্ট চেঞ্জ করে দিয়েও বাক্য চেঞ্জ করে। কত সহজে বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। এই সিস্টেমটা কিন্তু আপনাকে শিখে রাখতে হবে। আমি যা বুঝালাম এতটুকু কি বুঝছেন সবাই খুব ক্লিয়ার ভাবে? এইভাবে, এইভাবে নিজেরা বাক্য তৈরি করতে হয়, নিজেরা হাঁটতে চলতে বসতে খেতে বিভিন্ন সময় মনে মনে এগুলা নিয়ে গবেষণা করতে। এই বক্স থেকে দুইটা বক্স দিলাম, এই দুইটা বক্স থেকে আপনাদের হোম টাস্ক থাকবে, এখান থেকে বাক্য তৈরি করে রাখবেন। আমি ক্লাস শুরুতে এই পড়াগুলো আপনাদের, এই বাক্যগুলো থেকে আপনাদের পড়া নিব। এই বাক্যগুলো এই বক্স থেকে যদি বাক্য তৈরি করতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিক্যালি ইংরেজিটা শেখা হয়ে গেল। আর যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আমি হেল্প করবো। নেক্সট, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডোন্ট প্লে ফুটবল, সরি, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। দেখেন টেন্স হয়ে গেল। এই ডোন্ট এর জায়গায় কি করতে হবে? এখানে কিন্তু অক্সিলারি ভার্ব চেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে? আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ওয়ন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। আই ওয়ন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। তারপর কি? হি ডাজেন্ট ড্র আ পিকচার, হি ডাজেন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকে না। সে একটি ছবি আঁকে না। হি ডাজেন্ট ড্র আ পিকচার। দেখেন এখানে এই যে হি ডিডন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকে না। হি ওয়ন্ট ড্র আ পিকচার, উইল নট কে আমরা এখানে ওয়ন্ট, হি ওয়ন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকবে না। সে একটি ছবি আঁকবে না। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে।
এই জায়গাটা উইন করতে পারবে। স্টেপ থ্রি দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি। আমরা অলরেডি দুইটা বক্স পাস করেছি, এবং তৃতীয় নাম্বারের একটা বক্স, এই বক্সে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি। ইন্টারোগেটিভ শব্দের অর্থ কি বলতে পারবেন? ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক। আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করি? দেখেন, এখানে নেগেটিভ সেন্টেন্স আমরা অক্সিলারি ভার্ব ডু নট বা ডাজ নট, এই নটটাকে বাদ দিয়ে আমরা ডু বা ডাজ রেখে দিলাম। এখানে দেখেন, ডু আই রাইট আ লেটার, এখান থেকে আমি ডু নিলাম, এখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম আই, এখান থেকে আমি একটা ভার্ব, আর এখান থেকে একটা অবজেক্ট নিলাম লেটার। তাহলে কি দাঁড়ালো? ডু আই রাইট আ লেটার, কি হলো? ডু আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখি? ডু আই রাইট আ লেটার। তারপর দেখেন, এই ডিড দিয়ে যদি করেন, ডিড ইউ ওয়াচ টিভি, ডিড ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো? অর্থাৎ এখানে কি করতে হবে? এই সাবজেক্ট ভালোভাবে খেয়াল করবেন, এই যে অক্সিলারি ভার্বের যে এটা আছে না, এই যে রো, এই যে বক্স, এখান থেকে সাবজেক্ট চেঞ্জও করা যাবে, আবার ডান পাশের এই যে বক্সটা রয়েছে, এখান থেকে আমরা অবজেক্টও চেঞ্জ করতে পারবো। অর্থাৎ সাবজেক্টও চেঞ্জ হবে, অবজেক্টও চেঞ্জ হবে, বিভিন্ন বাক্য তৈরি করা যাবে। ডু আই রাইট আ লেটার, কিন্তু এখানে যদি আমি ডাজ ব্যবহার করি, ডাজ ব্যবহার করে এখান থেকে আমাকে সাবজেক্ট চেঞ্জ করে দিতে হবে। সাবজেক্ট চেঞ্জ করে কি দিতে হবে? হি দিতে হবে। সাবজেক্ট চেঞ্জ করে কি দিতে হবে? হি। অর্থাৎ ডাজ হি রাইট আ লেটার, ডাজ হি সিং এ সং, ডাজ হি ওয়াচ টিভি। অর্থাৎ এখানে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, অবজেক্ট চেঞ্জ করতে হবে। আপনি চাইলে ভার্বও চেঞ্জ করতে পারেন। উইল দিয়ে করেন, উইল দে ড্রাইভ এ কার, তারা একটি গাড়ি চালাবে, তারা কি একটি গাড়ি চালাবে? উইল দে ড্রাইভ এ কার। উইল ইট, উইল রানা ইট রাইস, উইল রানা ইট রাইস, রানা কি ভাত খাবে? উইল ইউ গো টু কলেজ, তুমি কি স্কুলে যাবে? তো এখানে ডিড দিয়ে যদি করেন, ডিড হি নো হিম, ডিড শি প্লে ফুটবল, ডিড দে ড্রাইভ এ কার। অর্থাৎ এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্বও চেঞ্জ করবেন, অবজেক্ট, এই একটি বক্স থেকে শত শত বাক্য তৈরি করেন। দেখেন এইখানে দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো আপনারা খেয়াল করবেন, এইগুলা থেকে হেল্প নিয়ে নিজেরা বাক্য তৈরি করতে পারবেন। ডাজ হি রাইট আ লেটার, সে কি চিঠি লেখে? ডিড হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল? উইল হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখবে? এইবার দেখেন, এখানে আমরা আরো শিখতে পারবো নেগেটিভ ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ যুক্ত বাক্য কিভাবে তৈরি করব। এই যে একটা বাক্য দেখেন, সে কি, এই লাস্টের বাক্যটা খেয়াল করেন, একটা বাক্যকে কতভাবে রূপান্তর করা যায়। এক প্রকার দুধের থেকে কত রকমের মিষ্টান্ন মিষ্টি তৈরি করা যায়, তাই না? এখানেও ঠিক তদ্রূপ, এই গ্রামারের ভার্ব চেঞ্জ করে করে শত শত বাক্য তৈরি করা যায়। এই যে উইল হি রাইট আ লেটার, এখানে আপনি বলতে পারেন ওন্ট হি রাইট আ লেটার। এখানে আপনি হোয়েন দিতে পারেন, হোয়েন উইল হি রাইট আ লেটার, কখন সে একটি চিঠি লিখবে? হোয়েন উইল হি রাইট আ লেটার। দেখছেন কত ভাবে একটা বাক্যকে ঘুরানো যায়। এটা যখন ভার্বের টেন্সটা শিখে যাবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবেন। তো এটা আমরা কি শিখলাম? প্রথমে শিখেছি অ্যাফার্মেটিভ, তারপরে শিখেছি ইন্টারোগেটিভ, আর এখন দেখলাম, সরি, অ্যাফার্মেটিভ, তারপর শিখেছি নেগেটিভ, এখন শিখলাম ইন্টারোগেটিভ। এরপরে দেখা যাক কি আছে। এরপরে রয়েছে, এবার আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্ন না বোধক নেগেটিভ ইন্টারোগেটিভ। ওইটা কেমন হয়? দেখেন, আমি কি গান করি না, আমি কি গান করিনি, আমি কি গান করব না, সেখানে প্রশ্ন না বোধক হয়ে যায়। কি হবে? প্রশ্ন না বোধক। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন না বোধক বাক্য কিভাবে তৈরি করা যায়। যেমন দেখেন, প্রথমে কিন্তু আমাকে সব জায়গায় কিন্তু এই একই নিয়ম, সব জায়গায় কিন্তু এই একই নিয়ম, এই নিয়মটা একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন, আচ্ছা, বক্সটা একটু এলোমেলো হয়ে গেছে, এটা আমি সাজিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিভাবে করতে হবে। অর্থাৎ এখানে প্রথমে আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে? একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। তো এই ভার্বটা হবে একটা নেগেটিভ, ডোন্ট। কি আনতে হবে? ডোন্ট। তারপর কি আসবে দেখেন, আই, একটি সাবজেক্ট আনতে হবে আই, ডোন্ট আই। এরপর একটি ভার্ব বসাতে হবে। এই বাক্যটা একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে বাক্যটা এখানে, অর্থাৎ এখানে একটা এক্সাম্পল থেকে আমরা রুল তৈরি করব। ডোন্ট, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব থেকে এখানে আমি নিয়েছি কি ডোন্ট, এই জায়গাটা দেখেন, এই যে ডোন্ট, অর্থাৎ এখানে একটা নেগেটিভ শব্দ নিলাম। এখানে একটা সাবজেক্ট স্টার্টার নিব আই, কি নিব বলেন তো? আই। তো তারপর কি করতে হবে? তারপর এখানে একটা ভার্ব নিতে হবে, রাইট ভার্ব নিলাম। কি নিলাম বলেন তো? রাইট।
ডোন্ট আই রাইট, এখান থেকে একটি অবজেক্ট নিলাম, আ লেটার। ডোন্ট আই রাইট আ লেটার, তুমি কি একটি চিঠি লিখি না? এর আগে আমরা কি করেছি? এর আগে আমরা করেছি ইন্টারোগেটিভ। ডু আই রাইট আ লেটার, এই যে জায়গাটা থাকে, ডু আই রাইট আ লেটার, উইল হি রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, ডিড হি রাইট আ লেটার। এই যে ডাজ হি রাইট আ লেটার, সে কি চিঠি লেখে? আর ডিড হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল? সে কি চিঠি লিখেছিল? তো এই বাক্যগুলো আমরা ইন্টারোগেটিভ করলাম। এই বাক্যগুলো আমরা কি করলাম? ইন্টারোগেটিভ করলাম। আর এরপর আমরা কি করব? এরপর আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম, প্রশ্ন না বোধক। ডোন্ট আই রাইট আ লেটার, ডোন্ট আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখি না? ডিড দিয়ে করেন। ডিডন্ট হি নো হিম, সে কি তাকে চিনতো না? ডিডন্ট সি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেনি? ওন্ট দে ড্রাইভ আ কার, তারা কি একটি গাড়ি চালাবে না? অর্থাৎ এখানে এই স্টার্টার, এই বক্সের ভিতরে থেকে আপনাকে বাক্য তৈরি করতে হবে। দেখেন এই যে ডোন্ট দিয়ে এখানে করা হয়েছে। তাহলে আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি দেখে নেওয়া যাক। এই জায়গাটা আমি এতক্ষণ যা পড়ালাম, আর কিছু ফিডব্যাক, তার ফলাফল, তার রেজাল্ট, জিস্ট অংশটুকু এইটুকু। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দেখেন এটা অ্যাফার্মেটিভে আছে, আই প্লে ফুটবল। এটা কিসে আছে? অ্যাফার্মেটিভে আছে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। ডু নট কে শর্ট ফর্মে বলা হচ্ছে ডোন্ট। তারপর কি আছে? ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না? এবার ফার্স্ট ইনডেফিনিটে দেখেন, ফার্স্ট ইনডেফিনিটে কি আছে? ফার্স্ট ইনডেফিনিটে আছে আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলিনি, আই ডিডন্ট প্লে ফুটবল। যখন ডিড ব্যবহার করবেন, মনে রাখবেন এই শব্দটা, যখন ডিড ব্যবহার করবেন কোনো বাক্যে, ডিডের পরে যে ভার্বটি বসাতে হবে, ওই ভার্বটা ভার্বের বি ওয়ান ফর্মে হবে। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আমি কি ফুটবল খেলেছিলাম? ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি? ডিডিনট আই প্লে ফুটবল, ডিডিনট আই প্লে ফুটবল। এইবার দেখেন এখানে আরো একটি জায়গা আপনাদের দেখিয়ে দেয়, ইম্পর্টেন্স নোট। স্টেপ 3 এর আগে, স্টেপ 3 এর আগে WH ওয়ার্ড, অর্থাৎ হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ যোগ করলে WH ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ করা যায়। যেমন এই যে ডিড ইউ সিং আ সং, তুমি কি একটি গান করেছিলে? এই জায়গাটা দেখেন, এইটুকু দেখেন, আগে ভালো করে লক্ষ্য করবেন সবাই। ডিড ইউ সিং আ সং, তুমি কি একটি গান গেয়েছিলে? কিন্তু আমি যদি বলি কখন তুমি গান গেয়েছিলে, কখন তুমি গান গেয়েছিলে, হোয়েন ডিড ইউ সিং আ সং, হোয়েন ডিড ইউ সিং আ সং। তুমি কোথায় গান করবে, হোয়ার উইল ইউ সিং এ সং। এইটুক যদি আমি বলি, শুধু এইটুকু একটু খেয়াল করেন, উইল ইউ সিং আ সং, তুমি কি একটি গান গাবে? কিন্তু আমি যদি বলি যে আজকে আপনি কোথায় গান গাবেন, হোয়ার উইল ইউ সিং এ সং, এই অক্সিলারি ভার্ব যে উইল, এর আগে WH ওয়ার্ড যোগ করে দিলে এটা WH ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ হয়ে গেল। WH ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ। হোয়াই ডোন্ট আই সিং আ সং, তুমি কেন গান করি না? হোয়েন ডিডন্ট ইউ সিং আ সং, তুমি কখন গান করোনি? তুমি কেন সেখানে যাবে না? হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার। দেখেন এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলোকে এখানে আমরা এইভাবে WH ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ করতে পারি। WH ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ করতে পারি। একটা সিম্পল টেন্সকে আমরা কতভাবে রূপান্তর করলাম। একদিনে যদি আমরা ব্রেনে বেশি প্রেসার নিই, এগুলো কিন্তু পারবেন না। এই PDF এবং ক্লাস রেকর্ড আমি এখন দিয়ে দিব, এগুলো ঠিক দেখবেন। কারো কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আবারও এগুলো কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। পার্সোনাল বেসে এই হেল্প গুলো আপনারা পাবেন। তো এখানে কি বলা হচ্ছে, এখানে আমি যে বিষয়গুলো আজকে শিখালাম, এর ভিতরে মূল বিষয় হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স কে কিভাবে অ্যাফার্মেটিভ, কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্টারোগেটিভ, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ, কিভাবে WH যুক্ত ইন্টারোগেটিভ করতে পারি, সেই বিষয়টা আমি বুঝিয়েছি। AKM ফজলুল হক, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? এখানে কোনো সমস্যা থাকলে আপনি বুঝবেন, এবং এই কথাগুলো মনে মনে আপনি যখন একলা একলা থাকবেন, আপনি হাঁটতে চলতে উঠতে বসতে আমার এই ক্লাসগুলো একটু রিপিট করবেন। এগুলো আপনি কিন্তু একটু সবসময় মনে মনে বলবেন, এই বাক্যগুলো বলতে থাকবেন। এই বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবেন প্রচুর পরিমাণে আপনার কাজ হচ্ছে। এখানে আমার এই লেসনটার নাম দিয়েছি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। টেন্স আমরা কিভাবে প্র্যাকটিক্যালি শিখতে পারি।